আসসালামু আলাইকুম। আজকের কাহিনী একটা শিয়াল ডিমন এবং সাধারণ মেয়েকে নিয়ে। ভুলবশত একদিন একটা মেয়ে দানবদের দুনিয়ায় চলে যায় আর সেখানে গিয়ে ফক্স ডিমনের মূল্যবান ফল চুরি করে, যেটা 1000 বছরে মাত্র একবার ফোটে। এটা উদ্ধার করার জন্য ফক্স ডিমন যখন মানুষের পৃথিবীতে যায় তখন তাদের দুজনের মাঝে অজান্তে একটা ভালো লাগা সৃষ্টি হয়ে যায়। কিন্তু শিয়ালের দায়িত্ব ছিল মেয়েটির ভেতরে থেকে সেই ফল বের করে নেওয়া। এজন্য তার কাছে একটাই উপায় ছিল, আর তা হলো মেয়েটিকে তার প্রেমের জালে ফাঁসানো। এখন দেখা যাক ফক্স ডিমন কি তার মূল্যবান জিনিস উদ্ধার করতে পারে, নাকি সে নিজেই মেয়েটির ভালোবাসার জন্য সবকিছু স্যাক্রিফাইস করে দেয়। এই ড্রামার নাম হলো ডিয়ার মিস্টার হেভেনলি ফক্স। এটাতে মোট 30টি এপিসোড রয়েছে। তো চলুন আজকের ড্রামা শুরু করা যাক। এপিসোডের শুরুতেই বলা হয় 100 বছর আগে মানুষ এবং শিয়ালেরা একসঙ্গে বসবাস করত, কিন্তু একদিন পৃথিবীতে অনেক বড় বিপদ নেমে আসে। শয়তানকে আটকানোর জন্য ফক্স ডিমন নিজের প্রাণ দিয়ে দেয়, কিন্তু এরপর থেকে মানুষ এবং শিয়ালেরা আলাদাভাবে বসবাস করতে শুরু করে। তাদের দুজনের দুনিয়া আলাদা করে দেওয়া হয়। এখন দানবদের দুনিয়া দেখানো হয়, যেখানে দুইজন শিয়াল মানুষের রূপ ধারণ করে আর একটা গাছের কাছে যায়। শিয়ালের রাজকুমার একটা বিশেষ ফলের জন্য অপেক্ষা করছিল। এটা ফোটানোর জন্য আর মাত্র একটা ধাপ বাকি ছিল। সে তার সার্ভেন্টকে বলে দেয় ফল তৈরির সময় কেউ যেন তাদের ক্ল্যানে প্রবেশ করতে না পারে। অন্যদিকে পৃথিবীতে একটা মেয়েকে দেখি যার নাম হলো বাউ। সে তার কাজিনের সঙ্গে মিলে জুয়া খেলছিল। সেখানে তারা অনেক টাকা জিতে নেয় আর তার কাজিন তাকে বলে অনেক হয়েছে, এখন বাড়ি চলো। আঙ্কেল যদি জানতে পারে তাহলে আমাদেরকে অনেক বকা দেবে। সে বলে আরে আঙ্কেল তো জানতেই পারবে না যে আমরা কোথায় আছি। কিন্তু ঠিক তখনই আঙ্কেল সেখানে চলে আসে। আঙ্কেলকে দেখে সে তো একদম থতমত খেয়ে যায়। সে তাদের দুজনকে নিয়ে বাড়িতে যাচ্ছিল, আজ তাদের বিচার করা হবে। এই ভয়ে সে তার আঙ্কেলকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল, কিন্তু তখনই তারা সবাই দেখতে পায় দূরের পাহাড়ে কিছু একটা হচ্ছে। অনেক অদ্ভুত রকমের শব্দ সেখানে থেকে ভেসে আসছিল। এই ফাঁকে বাউ সেখানে থেকে পালায়, কিন্তু তার সামনে একটা ব্যারিয়ার তৈরি হয়ে যায়, যেটা তাকে ডিমনের দুনিয়াতে নিয়ে চলে আসে। এত সুন্দর জায়গা সে এর আগে কখনো দেখেনি। সে বুঝতে পারছিল না এটা কোন জায়গা। সেখানে রাজকুমার একটা জাদুর ফল তৈরি করছিল। সে বাউকে দেখে তাকে মারতে যাচ্ছিল। তখন বাউ রাজকুমার লিংজিকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে এর আগে এত সুন্দর ছেলে কখনো দেখেনি। লিংজি তাকে জিজ্ঞাসা করে সে কে আর এখানে সে কি করছে। বাউ বলে সে জানে না সে কিভাবে এখানে চলে এলো। সে তো রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছিল। তার সঙ্গে কথা বলার সময় সেই মূল্যবান ফল ফুল ফুটে বেরিয়ে আসে। এই ফলের নাম ছিল সোল ফ্রুট, যেটা ফক্স ডিমনদের পাওয়ারকে আরো শক্তিশালী করতে পারত। সে নিজের তরোয়াল দিয়ে ফলটিকে গাছ থেকে পারে এবং জাদুর সাহায্যে নিজের কাছে নিয়ে আসছিল। কিন্তু সেই ফল নিজে থেকেই বাউয়ের কাছে চলে যায়। এটা লিংজির সোল ছিল, কিন্তু এই ফল বাউয়ের কাছে কেন গেল তা সে বুঝতে পারছিল না। বাউ নিজেও জানতো না যে এটা কি। লিংজি যখন এই ফল নিতে যায় তখন ফলটি তার কাছে যেতে চাইছিল না। সে বাউকে তার থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল। সে অনেক চেষ্টা করে। এরপর বাউকে ফেলে দিয়ে যখন সে ফলটিকে নিজের ভেতরে নেওয়ার চেষ্টা করছিল তখন সেই ফল নিজে থেকেই বাউকে তার কাছে টেনে নেয় আর মাউন্টেনে বিশাল একটা বিস্ফোরণ ঘটে, যেটা দূর থেকে শহরের লোকেরাও দেখতে পাচ্ছিল। এমন বিস্ফোরণ দেখে তারা সবাই অনেক অবাক হয়ে যায়। আর এদিকে বাউ এবং ফক্স ডিমনের মুখের সঙ্গে ফলটি এভাবে আটকে যায়। তারা দুজন এভাবেই নিচে নেমে আসে আর একে অন্যের কাছে থেকে দূরে সরে যায়। বাউ তাকে কিছু বলবে তখনই ফল তার মুখের ভেতরে প্রবেশ করে। এটা দেখে লিংজি ভীষণ রেগে যায় আর তার আসল ফক্স ডিমন রূপে চলে আসে। বাউ তার জীবনে প্রথম ফক্স ডিমন দেখে অনেক অবাক হয়ে যায়। লিংজি ভেতরে থেকে ফল বের করে নেবার চেষ্টা করতে শুরু করে। তখনই সেখানে পোর্টাল খুলে যায়। ফক্স ডিমন বুঝতে পারে বাউ এখনই মানুষের দুনিয়ায় ফিরে যাবে। এজন্য সে ঝটপট তার স্মৃতিগুলো থেকে নিজেকে মুছে দেয় আর বাউ আবারও পোর্টালের মাধ্যমে নিজের দুনিয়ায় ফিরে যায়। আঙ্কেল আর কাজিন মিলে বাউকে খুঁজে বেড়াচ্ছিল। তখনই তারা বাউকে রাস্তায় পড়ে থাকতে দেখে আর তাকে নিয়ে চলে যায়। এদিকে রাজকুমার গিয়ে রানীমাকে এই সবকিছু জানায়। তখন তারা এটা শুনে অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ সেই সোল হলো তাদের স্পিরিটদের শেকড়ের মতো। লিংজি কোনো সাধারণ ডিমন নয়, তাহলে তার কাছে থেকে একটা সাধারণ মেয়ে কিভাবে এই ফল নিয়ে চলে গেল। তারা মেয়েটির আসল সত্য জানার জন্য লিংজির হরিজন্টাল কম্পাস ব্যবহার করে। এরপর সে অনেক অবাক হয়ে যায় আর বলে সেই মেয়েটি লিংজির সোল গিলে ফেলেছে আর তার সঙ্গে লিংজির ভাগ্য জুড়ে গিয়েছে। যদি সে 7 দিনের মধ্যে ওই মেয়ের ভেতরে থেকে সোল ফল বের করে নিয়ে আসতে না পারে তাহলে তাদের জন্য অনেক বিপদ হতে পারে। লিংজি বুঝতে পারছিল না তার সঙ্গে কিসের ভাগ্য জুড়ে গিয়েছে। রানীমা তাকে এ বিষয়ে কিছু বলে না। সে তার কাছে থেকে কিছু একটা গোপন করছিল। এখন সে তাকে সময় নষ্ট করতে বারণ করে আর দ্রুত মানুষের দুনিয়ায় গিয়ে সেই মেয়েকে খুঁজে বের করে ফল ফিরিয়ে নিয়ে আসতে বলে। লিংজি তার সার্ভেন্টকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়ে। বাউ ছিল একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। এখানে তার বাবা তাকে চেক করে অনেক অবাক হয়ে যায়। বাউয়ের বাবা
বাবা ডিমন হান্টারদের মতো জাদুবিদ্যা পারত। সে নিজের মেয়েকে চেক করে বুঝতে পারে তার মেয়ের স্পিরিচুয়াল শেকড় আবারও ঠিক হতে শুরু করেছে, কিন্তু সে তো তার মেয়ের স্পিরিচুয়াল শেকড় অনেক আগেই উপরে ফেলেছিল। সেটা আবার হঠাৎ করে কিভাবে ঠিক হতে শুরু করলো এটা সে কিছুতেই বুঝতে পারছিল না। বাউয়ের জ্ঞান ফিরে আসলে তার কোনো কিছুই মনে পড়ছিল না যে তার সঙ্গে কি ঘটেছিল। তার শুধু মনে ছিল যে সে একটা অদ্ভুত জায়গায় প্রবেশ করেছিল আর সেখানে থেকে বেরিয়ে এসেছে। এটা শুনে তার বাবা অনেক চিন্তায় পড়ে যায় আর সে বাউয়ের কাজিনকে এই বিষয়টা খুলে বলে। সে তাকে এখন থেকে বাউয়ের উপরে বিশেষভাবে নজর রাখতে বলে। সেই ব্যাপারটা নিজের ভাইকে গিয়ে শেয়ার করে আর বলে তার মনে হচ্ছে 100 বছর আগে সেই ডিমন ফক্স গুলো আবারও হয়তো তাদের মানুষের দুনিয়ায় ফিরে আসতে যাচ্ছে, কারণ 100 বছর পরে আবারও হঠাৎ করে সেই মাউন্টেনে অদ্ভুত আলোক রশ্মি দেখা গিয়েছে। তাই তাদের বাউকে প্রোটেক্ট করতে হবে। বাউ যখন ঘুমিয়েছিল তখন সে শুধু লিংজির স্বপ্ন দেখছিল, কিন্তু সে বুঝতে পারছিল না বারবার সে এই একই স্বপ্ন কেন দেখছে। সেই ছেলেটা কে? সেখানে তার কাজিন তাকে ডাকতে এলে তারা দুজন মিলে প্রাচীর টপকে পালায় আর বাজারে চলে যায়। এদিকে ফক্স ডিমনও তার সার্ভেন্টকে নিয়ে সেই শহরে চলে এসেছিল। যখন সে বাজার দিয়ে হেঁটে যাচ্ছিল তখন কিছু মেয়েরা লিংজিকে দেখে বলছিল এত হ্যান্ডসাম ছেলে তারা এর আগে কখনো দেখেনি, ছেলেটা দেখতে খুব সুন্দর। এসব কিছুকে এড়িয়ে চলার জন্য সে নিজের চেহারা ঢাকার একটা ক্যাপ কিনে নেয়। বাও তার কাজিনকে নিয়ে মার্কেটের পাশে একটা হোটেলে গিয়ে বসে যেখানে সব লোকেরা বসে আড্ডা দিচ্ছিল। তখনই সেখানে চিয়ান নামের একটা মেয়ে আসে যে বাওকে অপমান করতে শুরু করে। বাও নিজেও তাকে ছাড় দেয় না, সেও তাকে সবার সামনে অপমান করে। এটা দেখে আশেপাশের সবাই হাসাহাসি শুরু করে। চিয়ান তখন বাওয়ের মায়ের নাম তুলে তাকে অপমান করে। বাওয়ের মা মারা গিয়েছিল, এজন্য সে তার মায়ের অপমান মেনে নিতে পারে না। এখানে তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তারা দুজনেই একে অন্যের সঙ্গে মারামারি শুরু করে। বাও তাকে মারছিল আর বলছিল সে তার মাকে অপমান করেছে, তাই সে যেন ক্ষমা চায়, কিন্তু চিয়ান কিছুতেই ক্ষমা চাইবে না। সেই হোটেলের ওপর তলায় লিংজি আর তার সাথে বসে এই সবকিছু দেখছিল। তাদের দুজনের ঝগড়া চরম আকার ধারণ করে। বাও আঘাত পেয়েছিল, তবুও সে হার মানে না আর শেষ পর্যন্ত সে তাকে জব্দ করে ফেলে। বাও তাকে বলে আমার মায়ের কাছে থেকে এখনই ক্ষমা চাও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। চিয়ান ভয়ে তার মায়ের কাছে ক্ষমা চায় এবং তার কাছেও ক্ষমা চায়। এরপরে সে চলে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই চিয়ান পেছনে থেকে আবারও তার উপরে অ্যাটাক করে দেয় আর লিংজি উপরে থেকে নেমে এসে তাকে বাঁচায়। তার হাত লেগে একটা ফুলের ঝুড়ি পড়ে যায় আর চারিদিকে ফুলের পাপড়ি ঝরে পড়তে থাকে। চিয়ান তাকে অ্যাটাক করতে আসলে সে নিজের একটা ইশারাতেই তাকে কাবু করে ফেলে। তখনই চিয়ানের বোন সু তার হয়ে লিংজির দিকে তরোয়াল ছুড়ে, যেটা বাধা দিতে গিয়ে তার চেহারা উপস্থিত সবাই দেখে ফেলে। তাকে প্রথম দেখাতেই সেখানে থাকা সব মেয়েরা ক্রাশ খেয়ে যায়। বাও আর সুও তাকে এক দেখায় পছন্দ করে ফেলে, কারণ তার মতো এত হ্যান্ডসাম ছেলে তারা এর আগে কখনো দেখেনি। তাকে দেখে তো ছেলেরাও বলছিল ছেলেটা কত হ্যান্ডসাম। সু এখন লড়াই করা বাদ দিয়ে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে আপনার নাম কি? এর আগে তো আপনাকে কখনো এখানে দেখিনি। লিংজি তার কথার কোনো উত্তর না দিয়ে বাওকে নিয়ে সেখানে থেকে উড়ে চলে যায়। তার কাজিন মনে করে ছেলেটি হয়তোবা ওকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, এজন্য সে দৌড়ে তাদের পিছু করতে শুরু করে। এদিকে লিংজি বাওয়ের সঙ্গে করে যাবার সময় বলে শিয়ালেরা তাদের কাজে বেশি দেরি করে না। এটা বলেই সে তার ভেতরে থেকে সোল বের করে নেবার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে তার কাজিন চলে এলে তারা দুজন সেখানে থেকে চলে যায়। বাড়িতে ফিরে যখন তারা দুই ভাই বোন মিলে খেলছিল তখনই সেখানে হুও চলে আসে। সে ইশারা করে কাজিনকে চলে যেতে বলে আর এরপরে সে বাওয়ের হাতের ক্ষত স্থানে মলম লাগিয়ে দিচ্ছিল। আসলে সে বাওকে পছন্দ করত। লিংজি ভাবছিল সে ওই মেয়ের ভেতরে থেকে তার সোল কেন বের করে নিতে পারছে না, তাকে আবারও চেষ্টা করতে হবে। এদিকে তারা দুই ভাই বোন আবারও যখন দেওয়াল টপকে বাহিরে যাচ্ছিল তখন বাই বাহিরে যেতে পারলেও তার ভাই বাহিরে যেতে পারে না। এই সুযোগে চিয়ান আবারও তার উপরে অ্যাটাক করে দেয় আর সে উল্টো চিয়ানের পেছনে কুকুর লাগিয়ে দেয়। চিয়ান তখন ভয়ে দৌড়াতে শুরু করে। আসলে বাও অনেক দুষ্টু প্রকৃতির একটা মেয়ে ছিল। এইসব উল্টোপাল্টা কাজ করতে তার অনেক ভালো লাগতো। তাদের প্রাসাদে হুও এবং একজন প্রতিযোগী মিলে তরোয়ালবাজির প্রতিযোগিতা করছিল। এটা সে ছাদের উপরে বসে দেখছিল। তখনই সেখানে লিংজি চলে আসে। সে তাকে ধরেই তার বুকের ভেতরে থেকে সোল বের করে নেওয়ার চেষ্টা করতে শুরু করে। বাও বুঝতে পারছিল না যে সে তার সঙ্গে কি করছে, কিন্তু তাকে এত কাছে থেকে দেখতে তার ভালোই লাগছে। লিংজি তার পুরো পাওয়ার দিয়ে সোল বের করার চেষ্টা করে, কিন্তু সে পারে না আর তারা দুজনই ছাদের উপরে থেকে নিচে পড়ে যায়। সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা ছিল। তাদের সবার সামনে স্টেজের উপরে যখন বাও একটা ছেলের সঙ্গে পড়ে তখন এটা দেখে তার বাবা অনেক লজ্জা বোধ করে আর তার মেয়ের উপরে রেগে যায়। লিংজি তো সেখানে থেকে পালিয়ে যায়, তার চেহারা কেউ দেখতে পায় না। বাড়িতে ফিরে এসে সে তার সার্ভেন্টকে বলে সে অনেক চেষ্টা করেছে মেয়েটির ভেতর থেকে সোল বের করে নেওয়ার, কিন্তু সে ওটাকে বের করতেই পারছে না। তার সাথী তাকে এটা বের করার একটা উপায় বলে। যেহেতু তাদের দুজনের আত্মা ওই সোলের মাধ্যমে এক হয়ে গিয়েছে, তাই সেটা বাওয়ের ভেতরে থেকে বের করে নিয়ে আসার জন্য তাকে লাভ টেকনিক ব্যবহার করতে হবে, অর্থাৎ লিংজির বাওকে তার প্রেমের জালে ফাঁসাতে হবে। এটা শুনে সে রেগে তাকে ঘর থেকে বের করে দেয়। বাওয়ের বাবা তার মেয়ের উপরে অনেক রাগ দেখায়, কারণ
কারণ সে এতগুলো মানুষের সামনে তার মান সম্মান শেষ করে দিয়েছে, কিন্তু এতে তার বিন্দুমাত্র আফসোস ছিল না। লিংজিকে রানীমা বলে তাকে যত দ্রুত সম্ভব সেই সোল উদ্ধার করে নিজের পাওয়ার বাড়াতে হবে, কারণ সে যাবার পর থেকে তাদের মাউন্টেনের চারিদিকে থাকা ব্যারিয়ার দুর্বল হয়ে পড়েছে। ছোটখাটো যেসব শিয়াল স্পিরিট রয়েছে তারা সবাই মিলেও ব্যারিয়ারকে শক্তিশালী করতে পারছে না। আপাতত কিছুদিন তারা এটাকে ধরে রাখতে পারবে, কিন্তু এরপরে আর সম্ভব হবে না। এটা শুনে সে অনেক চিন্তায় পড়ে যায় আর শেষ পর্যন্ত তার সার্ভেন্টের প্ল্যানে রাজি হয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে কিভাবে তাকে আমার প্রেমের জালে ফাঁসাবো। বাবের বাবা ঠিক করে তিনি তার মেয়ের জন্য একটা মাস্টার ঠিক করবেন, তার এই উশৃঙ্খল মেয়েকে সোজা করার জন্য। এজন্য সে পুরো শহরে পোস্টার লাগিয়ে দেয়। সেই পোস্টারটি তারা দুজন দেখে ফেলে আর সার্ভেন্ট লিংজিকে বলে এটাই তার সবচেয়ে বড় সুযোগ বাবের কাছাকাছি যাওয়ার এবং তাকে নিজের প্রেমের জালে ফাঁসানোর। বাও যখন বসেছিল তখন তার কাজিন দৌড়ে এসে তাকে খবর দেয় তার বাবা তার জন্য মাস্টার খুঁজে পেয়েছে। এটা শুনে তো সে একদম অবাক হয়ে যায়। আসলে তার বাবা লিংজিকেই তার মাস্টার হিসেবে পছন্দ করেছে। তারা এখানে সর্বোচ্চ র্যাঙ্কের শীর্ষ পরিচয় দিয়ে প্রবেশ করেছিল। এখন তারা বলে তাদের মহলে প্রবেশ করার জন্য মেইন দরজা পার করে তাদেরকে যেতে হবে। তারা এখন সার্ভেন্টের সঙ্গে সেই দিকে চলে যায় আর তার ভাই তাকে বলে এই টোকেন দেখে বোঝা যাচ্ছে সে ইমর্টাল তাইয়ের শিষ্য, এতে কোনো সন্দেহ নেই। যখন তারা দুজন সার্ভেন্টের সঙ্গে মেন গেটে গিয়ে প্রবেশ করছিল তখন লিংজি বুঝতে পারে এখানে কোনো ব্যারিয়ার আছে, কিন্তু তার সার্ভেন্ট না বুঝে সেখানে পা দিয়ে ফেলে আর তার আসল পা দেখা যায়। একটা ডিমন এই ব্যারিয়ারের সঙ্গে স্পর্শ হওয়া মাত্রই তারা দুজন টের পেয়ে যায় আর সেখানে গিয়ে তাদের দুজনকে পাকড়াও করে। নিজের আত্মরক্ষার জন্য সে নিজের তরোয়াল বের করে এক অ্যাটাকেই সবাইকে ফেলে দেয় আর সেখানে থাকা আসল ডিমনকে খুঁজে বের করে, যেটা ছিল একটা কিউট পাপি। তাকে আঘাত পেতে দেখে একটা ডিসেবল কান্নাকাটি শুরু করে। এটা দেখে সে এখন তাদের দুজনের কাছে ক্ষমা চায় আর তাদের দুজনকে যেতে দেয়। তাদের সন্দেহ দূর হয়। লিংজি খুব সহজেই তার চোখের সামনে এই ব্যারিয়ার পার করে চলে যায়, কিন্তু তার সার্ভেন্ট ভয়ে ব্যারিয়ার পার করে না। আজ বাবের টিচার আসতে চলেছিল, এজন্য তার অনেক চিন্তা হচ্ছিল। সে ভীষণ মাপের পড়া চড়ছিল, কিন্তু যখন সেখানে লিংজি আসে আর সে জানতে পারে এটাই তার টিচার তখন সে একদম অবাক হয়ে যায়। লিংজি তাকে পড়াতে শুরু করে। প্রথম ক্লাসেই সে বুঝে যায় বা অনেক দুষ্টু এবং জেদি একটা মেয়ে। তাকে ডিসিপ্লিন শেখানোর জন্য সে নিজের জাদু ব্যবহার করে তাকে দিয়ে টিচারকে কিভাবে সম্মান জানাতে হয় সেটা শেখায়। এরপরে তাকে দিয়ে চা সার্ভ করায়। সে একদমই এসব কিছু করতে চাইছিল না, কিন্তু সে নিজেকে কন্ট্রোলও করতে পারছিল না। লিংজি বলে চলো এবার ক্লাস শুরু করা যাক। বাবের বাবা যখন জানতে পারে তার মেয়ে এই প্রথম কোনো শিক্ষককে সম্মান জানিয়েছে, তাকে চা সার্ভ করেছে এবং শান্ত হয়ে বসে পড়াশোনা করছে, তখন তার বাবা অনেক খুশি হয়ে যায়। কিন্তু তারা তো জানে না লিংজি তাকে জোর করে জাদু দিয়ে বসিয়ে রেখেছে এবং তাকে পড়াচ্ছে। লিংজি তাকে নিজের মতো পড়িয়ে পড়া শেষ করে সেখানে থেকে চলে যায় আর এরপরে বাবের ওপরে করা সিল ভেঙে যায়। সে একদম টায়ার্ড হয়ে পড়ে যায়, কারণ সে এর আগে কখনো এভাবে বসে থেকে শান্তভাবে পড়াশোনা করেনি। তাকে পড়ানো শেষে যখন লিংজি তার রুমে ফিরে যাচ্ছিল তখন রাস্তায় তাকে দেখার জন্য অনেক মেয়েরা ভিড় করেছিল। সেই রাস্তা দিয়ে চিয়ান আর তার বোনও আসছিল। সু তাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর জিজ্ঞাসা করে সে এখানে কি করছে, কিন্তু লিংজি ঠিক আগের মতোই কাউকে পাত্তা না দিয়ে সোজা সেখানে থেকে বাড়িতে চলে যায়। এটা দেখে চিয়ান বলে তার এত ভাব কিসের, সে একটু সুন্দর বলে বেশি অহংকার, কিন্তু তার বোন বলে সে হয়তো ব্যস্ত আছে। এদিকে বা অনেক বিরক্ত হয়ে তার পড়া কমপ্লিট করছিল, কিন্তু সে কিছুতেই ভালোভাবে আঁকাতে পারছিল না। তখনই সেখানে হুও আসে আর তাকে পড়াশোনায় সাহায্য করতে চায়। এটা শুনে তো সে অনেক খুশি হয়ে যায়। সেদিন রাতে বাও যখন গোসল করার জন্য পানির ভেতরে ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছিল তখন বাহিরে একটা কিউট দেখতে শিয়াল ঘুরে বেড়াচ্ছিল। তাদের প্রাসাদের বাহিরে ব্যারিয়ারের কাছে একটা মুখোশধারী লোক আসে। সেই ব্যারিয়ার স্পর্শ করা মাত্রই বাবের বাবা বুঝতে পারে। সঙ্গে সঙ্গে সেখানে অনেক সৈন্য চলে আসে আর সে ওখানে পৌঁছে তার সঙ্গে ফাইট শুরু করে। কিন্তু সে একাই ছিল না, তার মতো আরো একজন মুখোশধারী লোক বাবের রুমে প্রবেশ করে। সে তার সঙ্গে লড়াই করছিল এবং সাহায্যের জন্য চেঁচামেচি করছিল। তার চেঁচানোর আওয়াজ শুনে তার বাবা হুয়োকে তার মেয়ের কাছে পাঠিয়ে দেয়। বাও সেই লোকটির সঙ্গে বেশ ভালোই ফাইট করে, কিন্তু এক পর্যায়ে সে আঘাত পায়। তাদের দুজনের মধ্যে যখন আবারও ফাইট শুরু হয় আর সেই লোকটা বাওকে মারতে যাবে ঠিক তখনই সেই কিউট ফক্স এসে লোকটিকে কামড় দিয়ে তার হাত থেকে বাওকে বাঁচায়। বাওয়ের সন্দেহ হচ্ছিল এই লোকটি কি তার স্পিরিচুয়াল শেকড় চেক করতে এসেছিল। এদিকে সেই মুখোশধারী লোকটিও পালিয়ে যায়। বাও কিউট শিয়ালকে কোলে নিয়ে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়, কিন্তু তখনই তার বাবা এবং সৈন্যরা সেখানে চলে এসেছিল। এটা দেখে সে বুঝতে পারছিল না এখন সেই শিয়ালকে কোথায় লুকাবে, কারণ তারা যদি শিয়ালকে দেখতে পায় তাহলে তাকে মেরে ফেলবে। যখন তার বাবা এসে দরজায় ধাক্কা দেয় তখন সে তার বাবাকে বলে সে গোসল করছে, তারা যেন ভেতরে না ঢোকে, কিন্তু তবুও তার সেফটির জন্য তার বাবা একটা মহিলাকে ভেতরে ঢুকিয়ে দেয়। মহিলাটি দেখতে পায় সেখানে সে গোসল করছে আর সে ঠিক আছে। সে পুরো ঘর খুঁজে দেখা শুরু করে আর ফক্স ডিমনকে সে পানির ভেতরে লুকিয়ে রেখেছিল, যে নিঃশ্বাস নিতে পারছিল না। সে বারবার তাকে পানির ভেতরে ডুবিয়ে রাখে। তখন আমরা দেখতে পাই এটা আর কেউ নয় বরং লিংজি ছিল। তার সার্ভেন্ট তাকে আজ বাওয়ের কাছে পাঠিয়েছিল
চাচ্ছিল যেন সে বাউকে কিস করতে পারে। পানির ভেতরে থেকে সে তার অনেক কাছাকাছি ছিল আর তার সার্ভেন্টের কথা বারবার তার মনে পড়ছিল যে তাকে তার কিস করতে হবে, কিন্তু তবুও সে এটা করে না। যখন পুরো ঘর তল্লাশি শেষে মেয়েটি বেরিয়ে যায় তখন বাউ তাকে পানি থেকে বের করে আর সে যতগুলো পানি খেয়েছিল সেই সব পানি বাউয়ের মুখের ভেতরে ছুঁড়ে মারে। এদিকে তারা সবাই মিলে প্রত্যেকটা ঘর তল্লাশি করতে শুরু করে আর খোঁজ নিতে শুরু করে এই সবকিছু কার কাজ। এদিকে সেই লোকগুলোকে দেখি যারা আসলে তাদের উপরে অ্যাটাক করেছিল। তারা কোনো একটা উদ্দেশ্য নিয়ে প্রাসাদে প্রবেশ করেছিল যেটা পূরণ হয় না, তাই এখন তারা পাপেট কিংকে জাগানোর পরিকল্পনা করে। গোসল শেষে বাউ পুরো ঘরে সেই শিয়ালকে খুঁজে বেড়ায়, কিন্তু সে খুঁজে পায় না। সেখানে তার ভাইরা চলে আসে আর বাউ দেখতে পায় হুয়োর হাত কেটে গিয়েছে। লিংজি তার ঘরে ফিরে এসেছিল, তখন তার সার্ভেন্ট তাকে জিজ্ঞাসা করে সে কি বাউকে কিস করতে পেরেছে। সে তো পানির ভেতরে নাকানি চোবানি খেয়ে হাঁপাচ্ছিল। সে তাকে কোনো উত্তর দিচ্ছিল না, কারণ তার পরিস্থিতি এমন ছিল যেটা কাউকে বলা যাবে না। পরদিন সকালে সে যখন বাউয়ের ক্লাস নিতে আসে তখন সে তার দিকে চোখে চোখ রাখতে পারছিল না। তার দিকে তাকালেই তার গত রাতের কথা মনে পড়ে যাচ্ছে। সে অনেক লজ্জা বোধ করছিল। এই বিষয়টা বাউ খেয়াল করে আর জিজ্ঞাসা করে আজ তার কি হয়েছে। বাউ তার কাছাকাছি এসে জিজ্ঞাসা করে গত রাতে যখন প্রাসাদে হামলা হয়েছিল তখন সে কি করছিল। লিংজির গত রাতের কথা মনে পড়ে লজ্জা লাগে আর সে তাকে বলে তখন সে গোসল করছিল। এটা শুনে তো বাউয়ের সন্দেহ হচ্ছিল, এজন্য সে তার হাতে গত রাতে সেই লোকের হাতের মতো চিহ্ন আছে কিনা দেখার চেষ্টা করছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে তা পারে না। পরদিন সকালে যখন লিংজি তাকে পড়াতে আসে তখন সে বুদ্ধি করে তার উপরে পানি ছুঁড়ে মারে, কিন্তু লিংজি আগে থেকেই ছাতার ব্যবস্থা করে রেখেছিল। সে উল্টো তার উপরে পানি ছুঁড়ে মারে। তার এই প্ল্যান ফেল হয়ে যায়, এজন্য সে দ্বিতীয় প্ল্যান খুঁজে বের করে। লিংজি যখন গোসল করছিল তখন সে চুপি চুপি তার শরীর দেখার চেষ্টা করছিল যে তার হাতে কোনো দাগ আছে কিনা। লিংজি যখন তার জামা খুলছিল তখন তাকে ভালোভাবে দেখতে গিয়ে বাউ ছাদ থেকে পড়ে যায়। সময় মতো লিংজি তার জাদু ব্যবহার করে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু আশেপাশে যে ছেলেগুলো গোসল করছিল তারা তার চিৎকার শুনে গোসল বাদ দিয়ে বেরিয়ে আসে আর কে চিৎকার করলো সেটা খুঁজতে শুরু করে। লিংজি এখন তার কাছাকাছি এসে বলে তাহলে তুমি আজকাল ছেলেদের শরীরও লুকিয়ে দেখতে শুরু করেছো। তাদের কথার মাঝে বাকি ছেলেগুলো সেখানে চলে আসে। লিংজিকে তারা জিজ্ঞাসা করে সে কি আশেপাশে কোনো মেয়েকে দেখেছে। লিংজি অপর পাশে ঘুরে বসেছিল আর তার আড়ালে বাউ ছিল, তাই তাকে কেউ দেখতে পাচ্ছিল না। সে বলে হ্যাঁ আমি দেখেছি। বাউ তার কাছে হাত জোর করে বলে সে যেন কাউকে কিছু না বলে, তাই সে তাদেরকে অন্যদিকে দেখিয়ে বলে সেই দিকে মেয়েটি গিয়েছে। তখন সব ছেলেগুলো সেই দিকে চলে যায়। লিংজি জানতো বাউ তার হাতের দাগ দেখার জন্য এই পর্যন্ত এসেছে, এজন্য সে নিজের হাত বের করে তাকে দেখিয়ে দেয় যেখানে কোনো কাটা দাগ ছিল না। এখন বাউ বুঝতে পারে তার উপরে গত রাতে যে অ্যাটাক করেছিল সেই লিংজি ছিল না। সে এখনো লিংজির পিছু ছাড়ে না, সে তার পিছু পিছু তার রুম পর্যন্ত যায়। আবারও সেই দিক দিয়ে ছেলেগুলো যাচ্ছিল। তাদের আওয়াজ শুনে বাউ তাকে নিয়ে ঘরের এক কোনায় লুকায়। লিংজি বলে সে কেন লুকাচ্ছে। বাউ বলে যদি তাকে ছেলেগুলো একটা মেয়ের সাথে ঘরে দেখে ফেলে তাহলে তার বদনাম হয়ে যাবে। লিংজি তার কথা না শুনেই চলে যাচ্ছিল, কিন্তু সে তাকে নিজের কাছে টেনে ধরে। এখন তারা দুজনেই একে অন্যের কাছাকাছি চলে আসে আর লিংজি অনেক লজ্জা পেয়ে যায়। ছেলেগুলো যখন তাদের ঘরের কাছে চলে আসে তখন বাউ তার মুখ চেপে ধরে। এভাবেই চুপচাপ তারা দুজন কোনায় দাঁড়িয়েছিল। সেখানে থেকে সবাই চলে যাওয়ার পরে বাউয়ের হাত একটা সুইচের উপরে পড়লে তারা দুজনেই একটা গুপ্ত ঘরে চলে আসে। এই জায়গা দেখে তারা দুজনেই অনেক অবাক হয়ে যায়। সেখানে তারা দুজন রাজপরিবারের মৃত সবার কবর দেখতে পায়। এখানে বাউয়ের মায়ের নামও লেখা ছিল। তখনই সে পাশে তাকালে নিজের মায়ের ছবি দেখতে পায়। নিজের মাকে দেখে সে অনেক ইমোশনাল হয়ে যায় আর ছবিতে স্পর্শ করে। ঠিক তখনই আশেপাশে থেকে অনেকগুলো তীর তাদের উপরে হামলা করে দেয়। তারা বুঝতে পারে নিশ্চয়ই এটার পেছনে গুরুত্বপূর্ণ কিছু রয়েছে, এজন্যই হয়তো এখানে এত সুরক্ষার ব্যবস্থা করা আছে। বাউ তার মায়ের ছবি ভালোভাবে চেক করে এর ভেতরে একটা মূল্যবান জিনিস খুঁজে পায়। এদিকে তার বাবা বুঝতে পেরে যায় কেউ একজন তাদের গুপ্ত ঘরে প্রবেশ করে টেস্ট পাসিং নেওয়ার চেষ্টা করছে। বাউ এটাকে স্পর্শ করা মাত্রই একটা স্মৃতি দেখতে পায় যেখানে তার মা একজনকে মারছিল আর বলছিল তোমার সারা জীবন এখানেই বন্দী হয়ে থাকতে হবে, এখানেই ঘুমিয়ে থাকো। সেই লোকটা একটা মুখোশ পরা ছিল, সে বুঝতে পারছিল না এটা কে। এরপর তারা দুজন মিলে সেখানে থেকে বেরিয়ে আসে আর তার বাবাও সেখানে পৌঁছে যায়। সে তার মেয়ের কাছে মূল্যবান টোকেন চায়, কিন্তু বাউ তাকে এটা দিতে চায় না। সে বলে আমার মায়ের সঙ্গে কি হয়েছিল প্রথমে আমাকে বলো, এরপরে আমি তোমাকে এটা দেব। কিন্তু তার বাবা তাকে কোনো উত্তর দিতে রাজি ছিল না। বাউ তখন অনেক জেদ করে আর রেগে যায়। তার বাবাও রেগে তাকে আঘাত করে। লিংজি তার বাবাকে বলে তার মেয়েকে এত জোর না করতে। পরবর্তীতে সে নিজের থেকে তাকে এটা দিয়ে দেয়।
দেবে। এটা শুনে তার বাবা আর কিছুই বলে না। বাও যখন রাতে ঘুমিয়েছিল তখন সে স্বপ্নের ভেতরে দেখতে পায় তার বাবা তার মাকে মেরে ফেলেছে। এটা দেখে সে চিৎকার করে ওঠে আর তার ঘুম ভেঙে যায়। সে এখন ভাবছিল তার বাবা মায়ের মধ্যে কি এমন হয়েছিল যে তার বাবা তার মাকে সেই দিন মেরে ফেলেছিল। পরদিন সকালে সে তার মায়ের স্মৃতি মনে করে ডাম্পলিংস বানাচ্ছিল। এটা দেখে তাকে সময় দেওয়ার জন্য লিংজি তার ফক্স রূপে এসে সেখানে চলে যায়। বাও রান্না করছিল আর তার সঙ্গে গল্প করছিল। তার বাবা যখন তার সঙ্গে কথা বলতে আসে তখন সে রুমের বাইরে থেকে এসব কথা শুনতে পায়। বা বলছিল যখন সে ছোট ছিল তখন তার মা অনেক সুস্বাদু ডাম্পলিংস তৈরি করত। এটা খাওয়ার জন্য সে আর তার বাবা লড়াই করত। আগে সেই সব কিছু সে অনেক মিস করে, তার মাকে সে অনেক মিস করে, কিন্তু তার মাকে তার বাবা হঠাৎ মেরে ফেলে। তার বাবা তাকে এটার কারণও বলেনি। এটার কারণ যাই হোক না কেন তবুও সে তার বাবাকে বিশ্বাস করবে। এসব কিছু বলে তার মন খারাপ হয়ে যায় আর তার বাবা মন খারাপ করে সেখানে থেকে চলে যায়। বাও এখন নিজের মন খারাপ দূর করার জন্য শিয়ালকে জড়িয়ে ধরে আর তাকে অনেক আদর করে। বাও তার হাতে ক্ষত দেখে মলম লাগিয়ে দেয়। এরপরে সে তার রান্না করা ডাম্পলিংস নিয়ে এসে লিংজিকে খেতে দেয়। লিংজি কোনো মতেই এটা খেতে চাইছিল না, কারণ সে জানতো ডাম্পলিংস গুলো এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি। বাও যখন তাকে কোনো মতেই খাওয়াতে পারে না তখন সে নিজে এটা টেস্ট করে বুঝতে পারে ডাম্পলিংস গুলো এখনো ভালোভাবে রান্না হয়নি। কিন্তু শিয়াল তো কাঁচা মাংস খায়, এজন্য সে তাকে এগুলো খেতে দেয়। লিংজি পড়ে যায় মহাবিপদে, সে কোনো মতেই এগুলোকে খায় না। বাও যখন তার সাথে গল্প করতে করতে ঘুমিয়ে যায় তখন সে নিজের আসল রূপে চলে আসে। বাও স্বপ্নের ভেতরে তার সব পছন্দের খাবারগুলোর নাম বলছিল। এটা শুনে লিংজি বাজারে চলে যায় আর বাওয়ের বলা সবগুলো খাবার তার জন্য কিনে নেয়। এদিকে হুয়ো এসে বাওকে ঘুম থেকে ওঠায় আর তার ক্ষতস্থানে মলম লাগিয়ে পুনরায় ব্যান্ডেজ করে দেয়। লিংজি যখন খাবার নিয়ে বাওয়ের বাড়িতে ফিরে আসে তখন সে বাও আর হুয়োকে একসঙ্গে খাবার খেতে দেখতে পায়। এটা দেখে তার মন খারাপ হয়ে যায়। সে আর বাওয়ের কাছে যায় না, বরং সে এই সব খাবারগুলো নিজের বন্ধুকে দিয়ে দেয়। এত খাবার দেখে সে তো অনেক খুশি হয়ে যায় আর এই সব খাবার খেতে শুরু করে। লিংজির মন চাইছিল না তাকে খাবার দিতে, কিন্তু তবুও রাগ করে সে তাকে সব খাবার দিয়ে দেয়। লিংজি তার বন্ধুকে জিজ্ঞাসা করে সে কিভাবে বুঝবে যে বাও তার প্রেমে পড়েছে। তার বন্ধু বলে যদি কোনোদিন বাও তাকে দেখে অনেক লজ্জা পায় আর ইচ্ছে করে তার কাছাকাছি আসার চেষ্টা করে, তার কাছে থেকে দূরে থাকতে না পারে, তখনই বুঝতে হবে যে সে তার প্রেমে পড়ে গিয়েছে। পরদিন সকালে যখন সে বাওকে পড়াতে আসে তখন গেটের সামনে দাঁড়িয়ে থাকা সব মেয়েদেরকে সে স্ট্যাচু করে দেয়। এটা দেখে তো বাও মনে মনে ভাবছিল সে যদি এই স্পেল তার মাস্টারের কাছে থেকে শিখতে পারে তাহলে এটা তার অনেক কাজে আসবে। লিংজি তাকে পড়ার জন্য আসতে বলে। বাও তার মাস্টারের কাছে গিয়ে অনেক কিউট ভাবে বলে, মাস্টার আপনি তো আমাকে প্রতিদিন একই রকমের বই পড়ান, আজকে একটু ইন্টারেস্টিং কিছু শেখাবেন? বাও তার কাছে মানুষদেরকে স্ট্যাচু করে দেওয়ার টেকনিক শিখতে চায়। সে তার মাস্টারকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু লিংজির গতদিনের কথা মনে পড়ে যায়। সে বলে যদি তুমি এটা শিখতে চাও তাহলে তোমাকে নিজের মন প্রাণ দিয়ে পড়াশোনা করতে হবে। 1 বছর পরে তোমার রেজাল্টের উপরে নির্ভর করবে আমি তোমাকে এই টেকনিক শেখাবো কিনা। এটা শুনে তো সে একদম অবাক হয়ে যায়, কারণ তার পড়াশোনা করতে খুবই বোরিং লাগতো। এদিকে হুয়ো আর তার বাবা একটা মিশনে যাচ্ছিল ডিমনদেরকে ধরার জন্য। সেখানে তারা প্রায় 1-2 মাসের জন্য যাচ্ছে। এজন্য হুয়ো বাওয়ের কাছে থেকে বিদায় নেবার জন্য যায়। হুয়ো তাকে জিজ্ঞাসা করে তাদের দুজনের আবার অনেকদিন পরে দেখা হবে, সে কি তাকে কোনো কিছু বলতে চায়? বাও বলে সেখানে ভালোভাবে থেকো আর নিজের যত্ন নিও। হুয়ো বলে সে কি আর কোনো কিছু বলতে চায়। বাও তাকে এই মিশন জিতে আসার জন্য শুভকামনা জানায়। হুয়োর মন একটু খারাপ হয়ে যায়, কারণ সে ভেবেছিল বাও তাকে নিজের মনের কথা বলবে। এখন সে তার কাছে থেকে বিদায় নেয় আর তাকে জড়িয়ে ধরে বলে এই কয়েকদিন নিজের খেয়াল রেখো। দূর থেকে এটা দেখে লিংজির খারাপ লাগছিল আর তার হাত থেকে চা পড়ে যাচ্ছিল। হুয়ো যাবার পরে সে টেবিল পরিষ্কার করে নেয়। বাও তার মায়ের টোকেন হাতে নিয়ে ভাবছিল তার মায়ের সঙ্গে কি হয়েছিল তা সে খুঁজে বের করবে, আর এজন্য সে তার মাস্টারকে এ ব্যাপারে সাহায্য করতে বলবে। সে তার মাস্টারের কাছে চলে যায় আর পেট ব্যথার নাটক করতে শুরু করে। লিংজি যখন তার পালস চেক করছিল তখন এই সুযোগে সে তার মাস্টারের হাত চেপে ধরে আর বলে মাস্টার প্লিজ আমাকে সাহায্য করুন, আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি মারা যাব। লিংজি তার কাছে থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সে তার হাত অনেক শক্ত করে ধরেছিল। শেষ পর্যন্ত সে তার উপরে রেগে ওখানে থেকে চলে যায়। এরপরে সে তার ভাইয়ের সঙ্গে গিয়ে দেখা করে আর বলে মাস্টার থেকে সাহায্য করেনি তো কি হয়েছে, তার কাছে এই চার্ম আছে, এটা দিয়ে সে তার মাস্টারকে কন্ট্রোল করে তার সব কথা শোনাবে। মাস্টার যখন তার ক্লাস নিতে আসে তখন তারা দুজন বুদ্ধি করে এই চার্ম তার পিঠে লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে মাস্টার তাদের কন্ট্রোলে চলে আসে। তারা যা বলছিল লিংজি সেইটাই করছিল, একদম পুতুলের মতো তাদের ইশারা মতো চলছিল। এটা দেখে তো তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়। প্রথমে সে তাকে দিয়ে রোমান্টিক কবিতা লেখায় আর সেগুলো প্রাসাদের সব মেয়েদের কাছে বিক্রি করে অনেক টাকা উপার্জন করে নেয়। আর এরপরে রাতে তাকে ব্যবহার করে বাহিরে থাকা সব মানুষদের উপরে জাদু করে স্ট্যাচু করে দিচ্ছিল। সে তাকে দিয়ে বারবার স্ট্যাচু করাচ্ছিল আর প্রতিবার সেগুলোর প্রভাব কেটে যাচ্ছিল, মানে কোনো স্ট্যাচু বেশিক্ষণ স্থায়ী ছিল না। এভাবে তাকে দিয়ে জাদু করাতে করাতে এক সময় সে নিজেই ক্লান্ত হয়ে যায় আর
তার ঘুম পায়। সে তাকে আদেশ করে আমাকে বিছানায় নিয়ে চলো। সে তাকে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দেয় আর এরপরে তার পাশে বসে পড়ে। বাও সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় সে তার মাস্টারের হাত ধরে সারা রাত ঘুমিয়েছিল। তার তো এটা বেশ ভালোই লাগছিল। যখন সে তার হাত ছেড়ে দেয় তখনই লিংজির ঘুম ভেঙে যায় আর তার উপরে করা জাদুর প্রভাব কেটে যায়। সে তাকে জিজ্ঞাসা করে আমি এখানে কি করছি আর তুমি আমার সঙ্গে কি করেছো? বাও বলে বেশি কিছু না, আমি শুধু আপনাকে দিয়ে প্রাসাদের সব মেয়েদেরকে সুন্দর সুন্দর কবিতা লিখিয়ে নিয়ে সেগুলো বিক্রি করেছিলাম। এটা শুনে সে রেগে চলে যাচ্ছিল। বাও তাকে ডেকে বলে আপনি কি আমাকে একটু সাহায্য করবেন না? তখন লিংজির তার বন্ধুর বলা কথা মনে পড়ে যে সে বাওকে যত বেশি সময় দেবে সে তত তার প্রেমে পড়ে যাবে। যদি সে একবার তাকে কিস করতে পারে তাহলেই কাজ হয়ে যাবে। এই জন্য সে তার সঙ্গে মাউন্টেনের নিচে যেতে রাজি হয়ে যায়। তবে একটা শর্ত আছে। বাও বলে সে যে কোনো শর্তে রাজি। লিংজি বলে আমাকে কিস করো। এটা শুনে তো বাও শকড হয়ে যায়। সে এটা করতে পারবে না। মাস্টারও তাকে জোর করে না আর সেখানে থেকে চলে যাচ্ছিল। তখনই বাও তাকে ধরে একটা কিস করেই দেয়, কিন্তু এটার প্রভাব মাস্টারের ওপরেই বেশি পড়ে। মানে সে তার প্রতি দুর্বল হয়ে যায়। বাও তাকে কিস করে বলে এখন তো আপনি আমাকে সাহায্য করবেন তাই না? তার মাস্টার একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে। এরপর তারা দুজন মিলে বাওয়ের কথা মতো মাউন্টেনের নিচে চলে যায়। সেখানে ঘুরতে ঘুরতে বাও তার কানে কানে বলে তার কাছে অনেক কিউট একটা শিয়াল বন্ধু আছে। সে তাকে অনেক মিস করে আর তার ওই শিয়ালকে অনেক ভালো লাগে, কিন্তু সে জানতো না কিউট শিয়ালটা আসলে লিংজি। এদিকে বাওয়ের বাবা যখন কাজিনের কাছে থেকে জানতে পারে বাও তার মাস্টারকে সাথে করে নিয়ে মাউন্টেনের নিচে গিয়েছে তখন সে অনেক রেগে যায়, কারণ সে জানতো সেখানে গেলে বাওয়ের বিপদ হতে পারে। সে দ্রুত তাকে খুঁজতে চলে যায়। বাও আর মাস্টার বাজারের ভেতরে অনেক ঘুরে বেড়ায়, অনেক আনন্দ করে আর এরপরে বাও তার মাস্টারকে নিয়ে একটা হোটেলে চলে যায়। এই হোটেলের পরিবেশ খুব একটা ভালো ছিল না, কিন্তু তবুও এখানে বাওয়ের অনেক বন্ধু বান্ধবী ছিল যারা তাকে ভেতরে নিয়ে গিয়ে তার সেবা করছিল। এই সুযোগে লিংজি সাইডে গিয়ে তার বন্ধুর সঙ্গে কথা বলে আর জানায় বাও তাকে কিস করেছে, কিন্তু তবুও সে তার ভেতরে থেকে নিজের সোল বের করে নিতে পারেনি। এটা শুনে তার বন্ধু অনেক অবাক হয়ে যায়, কারণ এমন তো হবার কথা নয়। তখন তার বন্ধু বলে হয়তো বাও এখনো তাকে মন থেকে ভালোবাসে না, এজন্য তাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এদিকে বাও তার মায়ের টোকেন একটা মহিলাকে দেখায় এবং তার মায়ের অতীতের ব্যাপারে জিজ্ঞাসা করে। মেয়েটি তাকে এটার উত্তর খুঁজে পাওয়ার জন্য ব্রোকেন মুন মাউন্টেনে যেতে বলে। সেখানে গেলেই হয়তো সে নিজের সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবে। বাও যখন সেখানে থেকে চলে যায় তখন সেখানে আরো একটা মহিলা আসে এবং রহস্যজনক হাসি দেয়। বাও হোটেলে ফিরে এসে যখন দেখতে পায় এতগুলো মেয়ের মাঝে বসে থেকেও লিংজি একদম শান্ত আছে তখন সে অনেক অবাক হয়ে যায়। সে বুঝতে পারে তার মাস্টারের ক্যারেক্টার অনেক বেশি স্ট্রং। এদিকে বাওয়ের বাবা এবং তার সাথীরা পুরো মার্কেটে তাকে খুঁজে বেড়াচ্ছিল। লিংজি এখন বাওকে বাড়িতে ফিরে যেতে বলে, কারণ এখানে তার বিপদ হতে পারে। কিন্তু বাও বলে তার যাই হয়ে যাক না কেন সে নিজের মায়ের আসল সত্য জেনেই ছাড়বে, এতে করে তার প্রাণ গেলেও যাক। তাদের কথার মাঝেই সেখানে বাওয়ের কাজিনরা তাকে খুঁজে পেয়ে যায়, কিন্তু লিংজি তাকে সঙ্গে করে নিয়ে দৌড়ে পালায়। পালাতে পালাতে তারা একটা জঙ্গলে চলে আসে। লিংজি এখন বাওয়ের সাহায্য করতে রাজি হয়। তাকে তার মায়ের এই টোকেনের পেছনের রহস্য খুঁজে বের করতে সাহায্য করতে চায়। তাই তারা দুজন মিলে সামনে এগোতে থাকে। তার বাবা এবং আত্মীয় স্বজনরা তাকে খুঁজতে খুঁজতে সেই জঙ্গলে পৌঁছে যায়। সু সেখানে বাওয়ের জামার ছেঁড়া অংশ খুঁজে পায়, কিন্তু সে কাউকে বলে না যে তারা কোন দিকে গিয়েছে, বরং সে লুকিয়ে একটা মুখোশধারী লোকের সঙ্গে দেখা করে যে তারই কাজিন ছিল। সে ওই ছেলেটার সঙ্গে প্ল্যান করে বাওকে তাদের হাতে তুলে দিতে সাহায্য করতে চাইছিল, কিন্তু তার কাজিন তাকে এটার কোনো কারণ বলে না। এরপর সু তাদের দুজনকে খুঁজতে খুঁজতে তাদের কাছে চলে যায়, কিন্তু বাও তার মাস্টারকে নিয়ে তার কাছে থেকে পালাচ্ছিল। সেখানে সেই রহস্যময় মহিলাটিকে আবারও দেখি। বাওয়ের বাবাকে দেখে সে বলছিল সে একদিন পস্তাবে। যখন সে উড়ে চলে যাচ্ছিল তখন মিস্টার চিলিন তাকে দেখে বুঝতে পারে এইটাই সেই মেয়ে। এখন সে কে তা আমরা পরে জানতে পারবো। অন্যদিকে তারা তিনজনই দৌড়াতে দৌড়াতে গভীর জঙ্গলে পৌঁছে যায়। মাস্টার বুঝতে পারে এখানে কোনো একটা সমস্যা আছে। এদিকে জিউ আর চিয়ান সবার থেকে আলাদা হয়ে যায়। তারা আশেপাশে কাউকে খুঁজে পাচ্ছিল না, তারাও বাওকে খুঁজে বেড়াচ্ছিল। অন্যদিকে তারা তিনজন যখন জঙ্গলে হেঁটে বেড়াচ্ছিল ঠিক তখনই একটা শেকড় এসে তাদেরকে টেনে নিয়ে চলে যায়। লিংজির জ্ঞান ফিরলে সে তাদের দুজনকে ডেকে তোলে। তারা অদ্ভুত একটা জায়গায় চলে এসেছিল যেটা জঙ্গলের অন্য অংশ থেকে সম্পূর্ণ আলাদা। এই জায়গাটা অনেক সুন্দর ছিল আর চারিদিকে ফুল ফুটেছিল। তারা যখন সামনে এগোচ্ছিল ঠিক তখনই তাদের উপরে একটা দানবের মতো দেখতে ফুল গাছ অ্যাটাক করে দেয়। এটা একটা মানুষ খেকো মনস্টার ছিল। এই গাছ তাদের উপরে অ্যাটাক করে দেয়। লিংজি তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। এখন তারা তিনজনই একসঙ্গে এই মনস্টারের সঙ্গে লড়াই করা শুরু করে। লিংজি অনেক আহত হয়ে যায় আর সে নিজের তরল দিয়ে এটাকে মেরে সেখানে থেকে পালিয়ে যায়। এখন তারা তিনজনই জঙ্গলের মাঝে বসে গল্প করছিল। বাওয়ের সাথে লিংজির এত ভাব দেখে সু মনে মনে হিংসে করছিল। সে লিংজিকে তার কাছে থাকা একটা মেডিসিন দিয়ে নিজের ক্ষততে লাগাতে বলে, কিন্তু লিংজি এই মেডিসিন নিয়ে বাওকে দিয়ে দেয় আর বলে এই মেডিসিন তার ক্ষততে লাগাতে। এটা দেখে তো সু ভীষণ অপমান বোধ করে। বাও তার মাস্টারকে বোঝায় কেউ যদি তাকে কোনো কিছু গিফট করে তাহলে সেটা অন্যজনকে দিতে হয় না, কিন্তু লিংজি এই সাধারণ কথাটা বুঝতেই পারে না। সে তাকে
বলে সু যেহেতু তাকে এটা দিয়েছে তাই এখন এটা তার হয়ে গিয়েছে, সে নিজের জিনিস তাকে দিচ্ছে। সু রাগ করে সেখানে থেকে উঠে চলে যায়। বাও তাকে বলে সু এর কাছে মাফ চাইতে আর তার রাগ ভাঙাতে, কিন্তু বোকা লিংজি তাকে গিয়ে এই ঔষধ ফিরিয়ে দেয় আর বলে বাও বলেছে সবার থেকে সব গিফট নিতে হয় না। সু তো আবারও রেগে যায় আর সেই মেডিসিন নিয়ে সেখানে থেকে চলে যায়। বাও তার উপরে রেগে বলে তুমি এত বোকা কেন। তখনই হঠাৎ করে তার শরীর খারাপ হয়ে যায়। বাও তার ক্ষত চেক করার জন্য তার কাপড় সরায় এবং লিংজির গলায় অনেক সুন্দর একটা মালা দেখতে পায়। সে বলে তার বিষক্রিয়া হয়ে গিয়েছে, এজন্য তার শরীরের বিষ নামাতে হবে, এজন্য তার বুক থেকে বিষ চুষে বের করতে হবে। লিংজি এটা শুনে অনেক অবাক হয়ে যায়, সে রাজি হয় না। অন্যদিকে দুই কাজিন মিলে যখন তাদেরকে খুঁজে বেড়াচ্ছিল তখনই চিয়ানের পায়ে একটা সাপ কামড় দেয়। জিউ বলে এই সাপ অনেক বিষধর আর তার সাপে কাটা জায়গা দেখে বলে যদি বিষ বের করা না হয় তাহলে চিয়ান মারা যাবে। এটা শুনে তো তার অজ্ঞান হবার মতো অবস্থা হয়ে যায়। সে তার কাজিনকে অনেক রিকোয়েস্ট করে বলে তার পা থেকে বিষ চুষে বের করতে, কিন্তু জিউ কিছুতেই রাজি হচ্ছিল না। তখন সে কান্নাকাটি শুরু করে দেয় আর বলে যদি সেই বিষ বের করতে না পারে তাহলে সে মারা যাবে। জিউ আর কোনো উপায় না পেয়ে তার সাপে কাটা জায়গা চাকু দিয়ে কেটে চাপ দিয়ে বিষাক্ত রক্ত বের করছিল। চিয়ান তখন চেঁচামেচি শুরু করে দেয় আর তার হাতে কামড় দেয়। অন্যদিকে বাও লিংজিকে বাঁচানোর জন্য তার বুকের বিষাক্ত জায়গা থেকে রক্ত চুষে বের করছিল। এটা দেখে লিংজি অনেক লজ্জা পাচ্ছিল। সে মনে মনে তাকে পছন্দ করতে শুরু করেছিল। বিষাক্ত রক্ত বের করা শেষে বাও তাকে দেখে খুশি হয় আর লিংজি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ধীরে ধীরে তার কাছে এগিয়ে যাচ্ছিল। আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের ড্রামাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।